আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব লীলা মজুমদারের লেখা একটি ভূতের গল্প, ওয়ারিশ। তবে গল্প শোনার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আরও নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে শুরু করছি ওয়ারিশ। খাদার আর গদাইয়ের যেমনি নামের ছিরি, স্বভাবটিও তেমনি। আমাদের এই কলকাতার উপকণ্ঠে একটা পুরনো পাড়ার আদি বাসিন্দাদের দুই বংশধর। এই গল্প চোখে পড়লে পাছে তারা অসন্তুষ্ট হন, তাই আর রাস্তাটার নাম বললাম না। সেখানকার সব নালা গিয়ে গঙ্গায় পড়েছে। সব মোড়ে একটা করে মোটরের কারখানা, আর পথঘাটের কথাই যদি বলো, সব ভাঙা। সব পথে বাস আর প্রাইভেট গাড়িতে পায়ে চলা দায়। বড় দাদামশাই নাক সিটকে বলেন, যেমন দুই গুণধর তারই উপযুক্ত পটভূমিকাও হবে তো। আসলে ওরা মামাতো পিস্তুত ভাই। খাদার বাবা এই জন্মে কোনো চাকরি রাখতে পারেননি, আর গদার বাবা তার শ্বশুর মশাইয়ের ওপর সব দায় চাপিয়ে স্বর্গে গেছেন। শ্বশুরবাড়ির কেউ তার নামও করে না, না করে করে এখন প্রায় ভুলেও গেছে। নিজের বাড়ির সঙ্গে ঝগড়া করে কোন কালে তিনি তাদের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে শ্বশুরবাড়িতে এসে উঠেছিলেন এবং পত্রপাঠ স্বজ্ঞেও গেছিলেন। ওর মামাতো ভাই খাদার দিব্যি টিকলো নাক ছিল। যখন জন্মেছিল তখন নাকি ওই নাকের জায়গাটা সাঙ্গু ভ্যালির মতো চ্যাপ্টা ছিল, উঁচু নিচুর বালাই ছিল না। তখন ওই দিদিমাই নাকি দুবেলা বিশুদ্ধ ঘানির তেল দিয়ে যেখানে নাক থাকা উচিত তার দুপাশ দিয়ে চেপে চেপে ঠেলে ঠেলে মালিশ করে এমন বাঁশির মতো টিকলো নাক করে দিয়েছেন। অথচ ছেলের কি তার জন্য এতটুকু কৃতজ্ঞতা দেখা যাচ্ছে? মোট কথা, ওদের মারা শুদ্ধ বাড়ির সকলেই ওদের মুখ দেখলে রেগে উঠতেন। আবার সারাদিন বাইরে থেকে সন্ধেবেলা বাড়িতে ঢুকলেও কি নিস্তার ছিল? বড় দাদামশাই রেগে ওদের ভাত বন্ধ করে দিলেন। বললেন তার খরচায় কেউ টোটো কোম্পানি খুলতে পাবে না। এতে দুই মা কিঞ্চিত ঘাবড়ে গেছিলেন, কিন্তু গদাই বলল, আরে তোমরা ভাবছ কেন? আমরা মোটর গ্যারেজে মজুরি খাটি, বেশ ভালো খাই দেই। গ্রেট বেঙ্গল মোটর ওয়ার্কসের পেছনে একটা ঘরও পেয়েছি, সেখানেই থাকবো ভাবছি। মানে আমাদের আত্মসম্মান বলে একটা জিনিস আছে তো। খাদা ওর 1 বছরের ছোট এবং বেজায় ভক্ত, সেও বলল, আছেই তো। দুই মা তাই শুনে কাষ্ঠ হেসে বললেন, তাই নাকি? তাহলে তাই করিস, আর একটু মাইনে বাড়লে আমাদেরও কিছু দিস। এই তো ব্যাপার। এমন ব্যবহার পেলে কার না রাগ হয়? হাজার হোক দুজনেই হতে পারে টেনে টেনে মাধ্যমিক পাশ করেছে তো। কেন, গ্যারেজের কাজটা খারাপ হলো কিসে? তার চেয়ে পশ্চিমাদের আপিসে কলম পেশার কাজের কি খুব বেশি সম্মান? তোদের ওই লজ্জরে গাড়ি বিগড়লে তো নিজেরা কিছুই করতে পারিস না, পয়সা দিয়ে লোক ডাকতে হয়। আমরা কিন্তু দরকার হলে অনেক কলম পেশার কাজও করতে পারি। অবশ্যই এসব হলো রাগের কথা। সত্যি কি আর বড় দাদামশাইকে তুইতকারি করে অমন বেয়ারা কথা ওদের বলা সম্ভব হতো? ওরা 11 ক্লাস থেকে পালাতে পারে, তাই বলে অবদ্ধ তো আর নয়। খাদা আরও বলল, শুনেছি তোর ঠাকুরদারা বনেদি বড়লোক ছিলেন। একথা শুনে খুব আশ্চর্য হয়ে গদাই বলল, তুই কি করে জানলি? কারখানার পেছনে দড়ির খাটিয়াতে বসে একটা প্যাকিং কেসের ওপর খুদে একটা পুরনো জনতা স্টোভে খাদা 4 পেয়ালা জল আর 2 চামচ গুঁড়ো দুধের সঙ্গে 1 চা চামচ চাপাতি আর 3 চা চামচ চিনি মিশিয়ে ফুটোচ্ছিল। চাপাতি একটা ছেঁড়া রুমালে বেঁধে নিয়েছিল বলে ছাকনি টাকরির দরকার ছিল না। ক্যান্টিনের পরিত্যক্ত 2টি হাতলবিহীন মগে ঢেলে খাওয়া হবে সোদা সোদা গন্ধওয়ালা একরকম মিষ্টি পাউরুটির সঙ্গে। 1 টাকায় 4টে মাঝারি মাপের পাওয়া যায়। খাদা বলল, মা বলছিল পিসিকে তাদের চিঠি লিখে আমাদের একটা ব্যবস্থা করে দিতে। তাই শুনে মহা রেগে গদাই তোতলামি করতে লাগলো, কেন? আমরা কি 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 ভিখিরি নাকি? শিক্ষিত মধ্যবিত্ত? তুই তুই দুটো কড়া কথা শুনিয়ে দিলি না কেন? খাদা বলল, না মানে ভিখিরি বনবি কেন? তোর পৈতৃক সম্পত্তিতে তো
তোর ন্যায্য অধিকারই আছে। কথাটা মন্দ বলেনি খাদা, তবে একটা অসুবিধেও আছে। ঠাকুরদার নামধাম কিছুই জানে না, তা খবর করবে কোথায়? কথা বলতেই খাদা পকেট থেকে একটা আধময়লা কাগজের টুকরো বের করে বলল, মা পিসিকে ওই সবই জিজ্ঞাসা করলে পিসি বলেছিল তোর বাবার নাম অসিতবরণ আচার্য, ঠাকুরদার নাম অম্বিকাচরণ আচার্য। ওদের জমিদারি ছিল জলপাইগুড়ির কাছে নীলাম্বুনিধি বলে একটা বড় পরগনায়। তার অনেকটা জঙ্গলে ঢাকা ছিল। আমি নামগুলো টুকে রেখেছিলাম। গদাই খানিক ভেবে বলল, না রে, মন চাইছে না। বাবাকে তারা তাড়িয়ে দিয়েছিল, ওদের সাহায্য নিতে অপমান লাগে। খাদা বলল, তারাই নি মোটেও। বন্ধুর জাহাজ কোম্পানির শেয়ার কেনবার জন্য বাপের কাছে পিসেমশাই 1,00,000 টাকা চেয়েছিলেন, বাপ দেননি। বলেছিলেন আদার ব্যাপারীর জাহাজের খবরে কি দরকার রে? তাতে রেগে মেগে চলে এসে তোর মায়ের গয়নাগাটি বেচে শেয়ার কিনে দেউলে হয়ে শ্বশুরবাড়িতে উঠে পিসেমশাই দেহ রাখলেন। খাদার জ্ঞানের প্রসার দেখে অবাক হয়ে গদাই বলল, হুট করে কিছু বলতে পারছি না, একটু ভাবা দরকার। খাদা বলল, অবশ্যই তা না করে এখানে কিংবা এই রকম আরেকটা কোথাও এইভাবে জীবন কাটানোও যায়। এই বলে ভাঙা মগে চা ঢালতে লাগলো। বেশি ভাববার সময় পায়নি গদাই, কারণ ঠিক সেই সময়ে একটা বাংলা খবরের কাগজ হাতে নিয়ে কারখানার মালিক পার্বতীবাবু গ্যারেজের দিকের টিনের দরজাটা ক্যাচ করে খুলে ঘরে ঢুকলেন। গদাই তাকে আস্ত খাটিয়াতে বসতে দিয়ে বলল, এই চা আপনি খেতে পারবেন না দাদা? পার্বতীবাবু বললেন, ব্যস্ত হবার কিছু নেই, আমি চা খাই না, জল খাবার খেতে এসেছি। কাগজে কি লিখেছে শোনো। জলপাইগুড়ি জেলার নীলাম্বুনিধির কাঠ ব্যবসায়ী অম্বিকাচরণের আচার্যের দ্বিতীয় পুত্র অসিতবরণ, কিংবা তিনি গত হয়ে থাকলে তার উত্তরাধিকারী কেউ যদি থাকে, তিনি পত্রপাঠ নিম্নলিখিত ঠিকানায় উল্লিখিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে লাভজনক কোনো সংবাদ পেতে পারেন। নিজের পরিচয়ের প্রমাণস্বরূপ কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। গদাই, তোমাদের কাজ দেবার আগে তোমার মামার বাড়ি থেকে যা জেনে এসেছিলাম, তাতে মনে হচ্ছে অসিতবরণ আচার্যের একমাত্র সন্তান আলোকশরণ তুমি। তাই ঠাকুরদার সম্পত্তি কিছুটা পাবে। ওই যে নাম ঠিকানা দেওয়া আছে, ওরা তাদের উকিল। গিয়ে একবার খবর করলে ভালো হয়, কারণ কারখানায় আমার জামাইকে একটা চাকরি না দিলেই নয়। অর্থাৎ ওদের চাকরিটা গেল। এরপর আর কথা নয়, বড় দাদামশাই নিজেই লোক পাঠিয়ে দুজনকে ধরিয়ে নিয়ে গেলেন। কি হে, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে বলে মনে হচ্ছে, দুজনে গিয়ে একবার দেখেই এসো না। তবে খুব বেশি আশা করো না, অনেকগুলো ওয়ারিশ। জঙ্গল কেটে কেটে কাঠের ব্যবসা করত বুড়ো, তার কি আর খুব বেশি বাকি আছে? তবে মস্ত বাড়ি, মন্দির, অতিথিশালা, দেদার গুদামঘর দেখেছিলাম। গেল দুজনে প্যাসেঞ্জার গাড়িতে, সেকেন্ড ক্লাসে, কারণ থার্ড ক্লাস তো কবে উঠে গেছে। কি ভাগ্যে বড় দাদামশাই দুজনের জন্যে দুটো করে মোটা নীল প্যান্টলুন আর লম্বা হাতা গরম সোয়েটার কিনে দিয়েছিলেন। স্টেশন থেকে অর্ধেক পথ বাস যায়। সন্ধ্যাবেলায় একটা বনের ধারে ওদের নামিয়ে দিয়ে ড্রাইভার বলল, বনের মধ্যে দিয়ে 10 কিলোমিটার পথ হাঁটতে হবে। টর্চ আছে আশা করি, কারণ বনো জানোয়ার যে একেবারে নেই তা নয়। ওদিকটা বুড়ো কেটে সাফ করেছিল, সব জন্তু একদিকে জড়ো হয়েছে, চোরা কারবারিদের পোয়াবারও। বাস চলে গেলে চারদিকটা যেন বড় বেশি অন্ধকার বলে মনে হতে লাগলো। ক্রমে সেটা চোখ সওয়া হয়ে গেল। তারার আলোয় ওরা পথটা স্পষ্ট দেখতে পেল। টর্চের ব্যাটারি খরচ করতে হলো না। হয়তো ঘন্টা 2 হেঁটেছে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে কখন থেমেও গেছে। তারই মধ্যে কানে এলো কান্নার মতো একটা শব্দ। কেউ কষ্ট পাচ্ছে, এ ওরা সইতে পারত না। তাড়াতাড়ি হাঁটা পথ ছেড়ে টর্চ জেলে বনের মধ্যে ঢুকে একটু এগোতেই একটা আশ্চর্য দৃশ্য চোখে পড়ল। গাছতলায় কে একটা ছোট জানোয়ার ধরার দাঁতকল পেতে গেছে, আর তাতে অদ্ভুত ফিকে প্রায় রূপলি রঙের শেয়ালের একটা পা ধরা পড়েছে। সে করুণভাবে চারিদিকে চাইছে আর মানুষের ছেলের মতো কাঁদছে। তার ঠিক পেছনে দাঁড়িয়ে ছাই রঙের শার্ট প্যান্ট পরা সাদা দাড়িওয়ালা একজন বুড়ো মানুষ
কাতরভাবে তাকিয়ে আছেন। মনে হলো বোধহয় পঙ্গু, তাই নিজে কিছু করতে পারছে না। ওদের কিছু বলতে হলো না। ছুটে গিয়ে ফাঁদের দাঁত খুলে শিয়ালটাকে ছেড়ে দিতে ওদের 2 মিনিটও লাগলো না। আশ্চর্যের বিষয়, সঙ্গে সঙ্গে সে ছুটে পালালো না। পোষা কুকুরের মতো ওদের গা ঘেঁষে মুখ চেটে দিল। ওরা উঠে পড়লে তবে বনে ঢুকে পড়ল। গদাই খাদা বুড়ো মানুষটির দিকে চাইল। তিনি একটু একটু হাসছিলেন। তারপর বললেন, তুমি আজ একটা ভালো কাজ করলে। তোমার নাম আলোক শরণ। অসিত বরণের একমাত্র সন্তান তুমি। অসিত ভালো ব্যবহার করেনি। মনের দুঃখে তার মা অকালে মারা যান। হইলে তোমাকে সবচাইতে পুরনো বড় গুদাম ছাড়া কিছু দেওয়া হয়নি। অপমান বোধ করে সেটি নিতে অস্বীকার করো না। ওর মধ্যে যা আছে তার মূল্য তোমরাই বুঝবে। সুখী হইও দুজনে। এই বলে বুড়ো অমনি হঠাৎ বনের অন্ধকারে ঢুকে গেলেন যে মনে হলো বুঝি বাতাসে মিলিয়ে গেলেন। ওরা ওর মুখের দিকে একবার তাকিয়ে আবার হাঁটা ধরল। ভোরের আগে পাহাড়ের কোল ঘেঁষা নীলাম্বুনিধির কুঠিবাড়িতে ওরা পৌঁছেছিল। ওদের আগেই কলকাতার উকিল মশাইও সেখানে পৌঁছেছিলেন। বাড়ির সকলেই গদাইয়ের নিকট আত্মীয় হলেও ওকে পেয়ে খুব একটা আহ্লাদ প্রকাশ করেনি, বরং একটু তাচ্ছিলের ভাব দেখা গেল। কলকাতায় ওরা উকিলের সঙ্গে দেখা করে সব কথা জানিয়েছিলেন। তিনিও প্রয়োজন মতো অনুসন্ধান করে গদাইয়ের পরিচয় সম্বন্ধে নিশ্চিত হয়ে তবে তাকে এখানে আসতে বলেছিলেন। বড় বাড়িতে কেউ তাদের যায়নি। প্রায় পুরো বাড়ির মতো অবস্থার অতিথিশালায় উঠে হাত মুখ ধুয়ে ওরা উকিলবাবুর সঙ্গে গুদম ঘরটার দখল নিতে চলল। তিনি হেসে বললেন, এ ঘরটিতে যত রাজ্যের পুরনো ভাঙাচোরা মোটর গাড়িতে ঠাসা। বুড়োর ওই এক শখ ছিল, যাকে বলে মোটর গাড়ি পাগল। ওই ঘর আর তার মধ্যে যা কিছু ভাঙাচোরা ধনসম্পদ আছে, সবটার মালিক এখন তুমি। এই বলে হাসতে হাসতে গুদমের মস্ত লোহার দরজা খুলে দিলেন। আগে এটাই যে প্রকাণ্ড গ্যারেজে ছিল তাতে সন্দেহ নেই। শুধু ঠাকুরদা কেন, গদাইরাও গাড়ি পাগল, খাদাও। দরজাটাকে হাট করে খুলে দিতেই ঘরটার সকালের আলোয় ভরে গেল। আর গদাই খাদা নির্বাক হয়ে তাকিয়ে দেখল যে প্রথম দিককার ছাদখোলা ফোর্ড গাড়ি থেকে আরম্ভ করে 10-12টা বিখ্যাত বিদেশি গাড়ির কোনোটা কম কোনোটা বেশি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আর সবার পেছনে চাটাই চাপা যেটা ছিল সেটার ওপরকার চাটাই সরাতেই একটা হয়তো 1910 সালের রোলস রয়েস অক্ষত দেহে ঝকমক করতে লাগল। তাই দেখে দুজনার মাথা ঘুরে গেল। তারা টলতে টলতে দুটো গাড়ির ধুলোয় ঢাকা ফুটবোর্ডে ধপাধপ বসে পড়ল। এর জন্য উকিলবাবুও প্রস্তুত ছিলেন না। বুড়ো নাকি এদিকে কাউকেই আসতে দিতেন না, নিজের লোক দিয়ে গাড়ির কাজ করাতেন। উকিল বললেন, বাবা, আমি খুব খুশি হয়েছি। এবার তোমাদের দুঃখ ঘুচবে। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু ছিলেন। গুদমে আরেকটা জিনিস ছিল, দেয়ালের দিকে মুখ করা একটা বড় রঙিন ফটো। সেটা ঘোরাতেই দেখা গেল বনে দেখা সেই বুড়ো মানুষ আর তার কোলে বসা সেই সাদা শিয়াল। উকিল বললেন, ইনি তোমার ঠাকুরদা। সাদা শিয়ালটাকে বনে কুড়িয়ে পেয়ে পুষেছিলেন। এদেশে সাদা শিয়াল হয় না, ওটা অ্যালবিনো নয়, তবু ফিকে রং। তোমার ঠাকুরদা যেদিন মারা গেলেন শিয়ালটা বনে পালিয়ে গেল। যাই হোক, এই গুদামে লাখ লাখ টাকার জিনিস আছে, কাজে লাগিও। খাদাও মন দিয়ে সব কথা শুনছিল, কিন্তু গদাই শেষটা কেন মুচ্ছ গেছিল তা উকিলবাবু বুঝে উঠতে পারেননি। খাদা পেরেছিল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।